প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকে নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আমাদের এই আয়োজন দেখে থাকেন, বরাবরের মতো কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। সকাল থেকে যারা এটি নিউজ দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধানমন্ত্রী, তার আজকে ৭৪তম জন্মদিন। আমরা নানাভাবে তার জীবনের অনেক কিছু আপনাদের সামনে নতুনভাবে আনার চেষ্টা করেছি এবং সেই আয়োজনটি আমরা পুরোপুরি সারাদিন জুড়ে আপনাদের সামনে ছিলাম। আজকে ঠিক এই আয়োজনের মধ্যে দিয়ে পুরো দিনের সমাপ্তি টানবো, অর্থাৎ কি কি হলো, কোন জায়গাটিতে আমরা ফোকাস করেছি সেটির একটি রূপরেখা আমরা আবার টানার চেষ্টা করব। আমরা আজকের অনুষ্ঠানের বিষয় রেখেছি শেখ হাসিনা সাহস, সততা ও নিষ্ঠার প্রতীক। এই বিষয়গুলো, এই শব্দগুলো ঠিক কিনা আমাদের সঙ্গে আজকে যারা আছেন তারা কথা বলবেন। আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমরা প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান স্যারকে পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি। আমরা অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ, ইউজিসি অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। আমরা মেজবা কামালকে পেয়েছি, স্বদেষ্টা বাহাদুর ব্যাপারী, সবাই তাদেরকে চেনেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা আজকে যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম, সালমান ভাইকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। 1981 সালের 17ই মে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরলেন। আমরা সেই দিনটিকে একটুখানি ছোট্ট একটি ডকুমেন্টারিতে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ অনেকেই জানেন সেই সময়ে ফ্রিডম পার্টি নামে একটি দল ছিল এবং তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল রাষ্ট্র তাদেরকে প্রত্যক্ষভাবে পৃষ্ঠপোষকতা করছিল। সেদিনকার সেই খবর, অর্থাৎ 81 সালের 17ই মের খবরটি, যে শেখ হাসিনার আগমন প্রতিহত করতে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। তারা মানিক মিয়া এভিনিউর আশেপাশে জড়ো হবে এবং সেখানে যা হয় একটা কিছু রক্তপাত ঘটবে, এরকম একটি বিষয়। এবং আমরা পরবর্তীতে দেখেছি যে ব্যাপক ঝড় ঝঞ্ঝা এবং বজ্রপাতের মধ্য দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের সেই বিমানটি নামলো এবং প্রায় হাঁটু পানির মধ্যে লাখ লাখ জনতা শেখ হাসিনা অভিবাদন জানালো। আমরা ছোট্ট একটি প্রামাণ্যচিত্রের অংশ দেখে, যেটি এটি নিউজ তৈরি করেছে, আমরা সালমান ভাইকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আজকে যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন? সালমান ভাইকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আসলে যেই একটি জার্নির মধ্য দিয়ে আমরা আজকের বাংলাদেশ দেখছি, শেখ হাসিনার সঙ্গে এই জার্নিটিতে এখন আপনারা আছেন এবং এক সমৃদ্ধতর আগামীর দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই কথায় কেউ ভুল আছে কিনা সেই চ্যালেঞ্জটি আমরা ছুটতে চাই। সালমান ভাই, অনেক কিছু খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, কি যোগ করবেন? আপনার প্রশ্নটা আবার একটু বলেন তো। আমরা বলছি যে একটা কঠিন জার্নির মধ্য দিয়ে আজকের এই জায়গায় পৌঁছতে হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনা এবং এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এই যে জার্নিটি, এতে তো অনেক মানুষের ত্যাগ, অনেক মানুষের স্যাক্রিফাইসের কারণে এসছে, সেটিকে আপনি কি মনে করেন? তা তো বটেই, কিন্তু আমি মনে করি যে সবাই ত্যাগও আছে, স্যাক্রিফাইসও আছে, কিন্তু আমাদেরকে
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে লিডারশিপটা প্রোভাইড করেছেন, যে নেতৃত্বটা যে উনি প্রোভাইড করেছেন, সেটা যদি না থাকতো তাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। আর লিডারশিপ শুধু আমি বলবো না, আমি কিন্তু আরেকটি জিনিস বলবো যে ওনার কিন্তু যাকে বলবো মানে রিয়েল আপনার কমিটমেন্ট, এবং কিসের কমিটমেন্ট? কমিটমেন্টটা হলো আপনার জনগণের জন্য। ওনার সাথে যখনই আমরা কথা বলি, ওনার সাথে যখনই কোনো আপনার ধরেন বড় পলিসি সম্বন্ধে যদি কথা বলি ওনার সাথে, আমি দেখেছি সবসময় ওনার কিন্তু প্রথম কিন্তু ওনার কনসার্নটা হইলো জনগণের জন্য। যে পলিসি সম্বন্ধে আমরা ডিসকাস করতেছি, এই যে সিদ্ধান্ত নেব, এই কাজ করতে যাব, এই পরিকল্পনাটা নেব, উনি কিন্তু একটাই জিনিস, প্রথম প্রশ্ন যে এটা যে আমরা করব, জনগণের এটাতে কি লাভ হবে। এন্ড এই যে ওনার জনগণের জন্য, এবং উনি সবসময় একটি কথা বলেন, উনি বলেন যে যদি জনগণের জন্য আমি ভালো করতে পারি তাহলেই বঙ্গবন্ধুর যে স্বপ্নটা, সোনার বাংলা, বাংলাদেশটাকে সোনার বাংলায় পরিবর্তন করার যে স্বপ্নটা, সেটা কিন্তু সম্ভব হবে শুধু যদি আমরা এই কাজটা যদি করতে পারি। তো এটার জন্যই আমি যে বলবো ডেফিনেটলি খুবই ওনার ডিফিকাল্ট এই পিরিয়ডটা গিয়েছে। এবং উনি নিজে বলেন, ওনার সাথে যখন আমাদের কথা হয়, উনি বলেন যে যখন উনি ফেরত এসছেন, সে ওনাকে যে ধরনের বাধা উনি সম্মুখীন হয়েছেন, শুধু আপনার এক্সটার্নাল ফোর্সেস না, মানে আমাদের উইদিন দি পার্টি। উনি বলেছেন আমাদের পার্টির, ওনার আওয়ামী লীগের ভিতরেও যারা ছিল, অনেক রকমের ওনাকে প্রবলেমগুলি, সমস্যাগুলি সমাধান করতে হয়েছে। অনেকগুলি জিনিসটা মানে পার্টিটাকে আপনার ৭৫-এর পরে তো আপনারা জানেন আওয়ামী লীগটা যে যারা ক্ষমতায় ছিল তারা তো কিন্তু একদম শুধু আপনার ইতিহাসটাকে চেঞ্জ করে ফেলে নাই, পরিবর্তন করার চেষ্টা করে নাই, শুধু আপনার অলসো মানে যে আওয়ামী লীগটাকেও একদম শেষ করে দেওয়ার। যেহেতু আওয়ামী লীগের একটা তৃণমূল অর্গানাইজেশন, তৃণমূলে তাদের ভালো একটা অর্গানাইজেশন ছিল, কিন্তু উনি আসার পরে সেটাকে আবার গুছিয়ে নিয়ে এসে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক, তার সাথে আপনি যে বললেন অনেক লোকজনের ডেফিনেটলি ওনার সাথে যারা ছিলেন, যারা ওনার সাথে সবসময় কাজ করেছেন, ওনাকে সাহায্য করেছেন, সকলেই আপনার কারণের জন্য আজকে আমরা বাংলাদেশটাকে এই জায়গায় আমরা পেয়েছি। কিন্তু ইট ইজ যে জায়গায় আমরা নিয়ে এসেছি, এটা কিন্তু অকল্পনীয়। এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারে না। 10 বছর আগেও, 11 বছর আগে যদি কেউ বলতো 11 বছর পরে বাংলাদেশ এই জায়গায় আসবে, অনেকেই ছিল যারা বলতো কি অসম্ভব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসলে অসম্ভবটাকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন। এবং আজকে বাংলাদেশ যেখানে এসছে, এটা কিন্তু ডেফিনেটলি ওনার ছাড়া এটা সম্ভব হইতো না। একটা বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিন্তু তার জন্মদিনের একটা প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন, বিশেষ করে আজকে ক্যাবিনেট মিটিং ছিল, সেখানে তিনি বলেছেন যে তার অঙ্গীকারগুলো কি, কেন তিনি মানুষের জন্য কাজ করেন। বঙ্গবন্ধুর কথা ডেফিনেটলি তার কথায় উঠে এসছে, সেটি একটি দিক। আবার সবসময় আমরা বিশেষ করে এই সেপ্টেম্বর মাসের 28 তারিখে তার জন্মদিন, উনি কিন্তু ইউএনএ থাকার কারণে খুব একটা মানে দেশেও থাকার সুযোগ খুব কম ঘটে। হয়তো এখন করোনার কারণে আমরা হয়তো গণমাধ্যমে এবার দেখছি যে একেবারে স্বতঃস্ফূর্তভাবে একটা কৃতজ্ঞতা জানানোর একটা ব্যাপার কিন্তু আছে। আমরাও এটি নিউজ কৃতজ্ঞতা থেকে করছি। আজকের ক্যাবিনেট মিটিংয়ে যেই তিনি কথা বলেছেন, সেই ইন্টারভিউটুকু, সামান্য একটু ইন্টারভিউ আমরা একটু দেখাবো, তারপর আবারও একটু সালমান ভাই আপনার মন্তব্য শুনবো। মানুষ যদি বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওইটুকুই আমার প্রচেষ্টা, আর কিছু না। নইলে বাবা মা ভাই সব হারিয়ে নিত্য ঋষ্য হয়ে এই দেশে এসে কাজ করা, এটা খুব কঠিন কাজ। কিন্তু তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি, যে দেশটাকে আমার বাবা এত ভালোবেসেছেন, যে দেশের মানুষকে, তাদের জন্য কিছু করে আমাকে যেতে হবে। এটাই তার স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে, সেটা যেন পূর্ণ করতে পারি। আর সকলের কাছে দোয়া চাই। দোয়া
এইটুকু চাই যে যেন যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি, আর আমার কাজ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারী হয়, মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু যেন করতে পারি। যত বাধাবিঘ্ন আসুক সেটা অতিক্রম করবার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এই জন্য বাংলাদেশের মানুষকে সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সালমান ভাই, আমরাও কৃতজ্ঞতা জানাই, এবং আপনি ঠিক যে কথাগুলি বলছিলেন তারই কিন্তু প্রতিউত্তর আমরা দেখছি, যে অর্থাৎ যে বাবার কথা আমরা বারবার বলি, সে বাবাও অনেক বিখ্যাত, এবং এরকম একটি মেয়ে, এবং আজকে কিন্তু কন্যা শিশু দিবস, সবকিছু মিলে আমার কাছে মনে হয় কমিটমেন্টই হচ্ছে জীবনের সবচেয়ে বড়। সালমান ভাই কি মনে করেন? অ্যাবসলিউটলি, আপনি যা ওনার কথা শুনলেন, আমি আগে কথাগুলি বলেছিলাম, উনি তো এক্স্যাক্টলি সেই কথাটাই বললেন। এবং যেটা বললাম, শুধু একটা জিনিস আমি শুধু বলবো, এটা আমরা কিন্তু ওনার মুখে আমরা শুনি, কিন্তু আমরা সব সময় যে আমরা এটা রিয়েলাইজ করি না আসলে কত যে মানে ওনার পজিশনটা আপনি যদি দেখেন, দুই বোনটা জার্মানিতে আছেন, আজকে তারা অ্যাম্বাসেডারের বাসায় আছেন, তারা হলেন প্রেসিডেন্টের মেয়ে, আর রাতারাতি পজিশনটা চেঞ্জ হয়ে গেল। আর কেমন ভাবে হইলো, মানে আপনার যে কথাটা উনি বললেন, বাবা মা ভাই সবাইকে, মানে হোল ফ্যামিলি, এটা কিন্তু আপনি চিন্তা করেন যদি আমাদের কারোর যদি এই ধরনের ঘটনা ঘটতো, আমরা কি এর পরে এসে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে এসে, যে উনি নিজেই আজকে বললেন যে আপনি যেটা ইন্টারভিউ দেখালেন, মানে এটা খুবই কষ্টকর। আসলে এই কষ্টটা নর্মাল পার্সনটাকে রিয়েলাইজ করা খুবই ডিফিকাল্ট। আমি তো দুই বোনের সাথেই খুব ক্লোজলি কথা বলেছি, এবং এই ঘটনার পরে তো যখন লন্ডনে আমিও ছিলাম, দিল্লি থেকে শেখ রেহানা উনিও চলে আসলেন লন্ডনে। এই কষ্টটা, ওনাদের যে কষ্টটা আমার নিজের চোখের দেখা। এরপরে যে সাহস করে উনি দেশে ফিরলেন এবং এসে আমাদের জন্য, মানে আমি কিন্তু কৃতজ্ঞতা, আপনি কথা বলেছেন, আমরা আই থিঙ্ক হোল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, মানে আমার কাছে ওয়ার্ডস নাই মানে এক্সপ্রেস করার যে ওনাকে কত আমরা উই শুড বি গ্রেটফুল টু। আর মানে উনি যে দেশের জন্য যা করেছেন, এই এত কষ্ট, উনি নিজে যেটা বললেন খুবই কষ্ট করছিল, কিন্তু তারপরেও উনি যে আসলেন, ফেস করলেন এবং দেশটাকে এই জায়গায় নিয়ে আসলেন, শুধু একটা কারণে, যেটা বলেন কমিটমেন্ট, এবং মানুষের জন্য, জনগণের জন্য যেন হয়, যেটা উনি বললেন, আমি চাই যে বিশ্ব দরবারে আমরা বাংলাদেশিরা মাথা উঁচু করে যেন থাকতে পারে। এটাই হলো মেন জিনিস। আর আজকে আমি বলবো, এটাতে কেউ অস্বীকার করবে না যে বিশ্ব দরবারে বাংলাদেশিরা আমরা আসলে কিন্তু মাথা উঁচু করে আমরা সবাই আছি। আমরা যখন এখন, এর আগে এমন একটা অবস্থা ছিল যখন বিদেশে যাইতাম এবং আমরা বাংলাদেশি পাসপোর্ট যখন দেখাইতাম, আমাদের লজ্জা লাগতো বলতে গিয়ে আমরা বাংলাদেশে। এই সময়ও গেছে বাংলাদেশে, 20-25 বছর আগের কথা আমি বলতেছি, তার আগে 30 বছর আগে। কিন্তু এখন আমরা যখন যাই, আমরা কিন্তু প্রাউড ফিল করি আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি পাসপোর্ট দেখালে আমাদের আর কিন্তু কোনো লজ্জার কোনো ব্যাপার নাই, মানে অন দ্য কন্ট্রারি, এটা আমাদের একটা বড় ব্যাপার। বাংলাদেশের মানুষের অনুভূতি আমরা একটু দেখাতে চাই। আসলে যে কথা বলছিলাম, তোফায়েল আহমেদের আজকে একটি লেখা চাপা হয়েছে, সেই জায়গাটিতে তিনি সেই সময়টিতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কি ধরনের সন্ত্রাস, কি ধরনের দুর্নীতি, কি ধরনের লুটপাট হতো তার কিছুটা বর্ণনা দিয়েছেন। আমরা আজকে মানুষের কাছে যখন যাই, আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস দেখাবো। আব্দুল্লাহ স্যার, আপনার কাছে আসবো। এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চলে সাধারণ মানুষকে ঘর তৈরি করে দিয়েছেন, অর্থাৎ যারা বাংলাদেশের আগেও, মানে বাংলাদেশের জন্মের আগেও নদী ভাঙন, সমুদ্র ভাঙন, সেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অনেক অবস্থাপন্ন পরিবার, তারা যখন নিঃস্ব দরিদ্র হয়েছে, সেই মানুষকে তিনি ঘর তৈরি করে দিয়েছেন। এরকম একটি অনুষ্ঠানে তিনি গেছেন। তারপর একজন মহিলা তাকে একটি গান শোনাচ্ছে। আমার কথা হচ্ছে, সেই গানের কথা, অন্ধকারে ছিলাম, আলোতে এসেছি, মা তুমি এতদিন কোথায় ছিলে।
আমি জানি না যে পৃথিবীর কোনো নেতাকে এই রকম ভাবে পেয়ে সিকিউরিটির সামনে এরকম হয় কিনা, ইতিহাসে বিরল। আমরা একটু দেখে আব্দুল্লাহ স্যার আপনার মন্তব্য শুনবো। তুমি মাগো জননী জগত তরুণী, অন্ধকারে ছিলাম মাগো আলো পাইতাম না, মাগো আমার কোন দেশে ছিলাম। তুমি ধর্মের মাগো আমি ধর্মের বেটি, আলো পাইলাম মাগো তোমার বাবা, আমার কোন দেব আব্দুল্লাহ স্যার আপনার কাছে আসতে চাই, এই যে মানুষের অনুভূতি, তুমি মাগো জননী জগতের তরুণী, আমার কাছে কিন্তু অসাধারণ মনে হয় এই সহজ সরল মানুষগুলো, এর কৃতজ্ঞতা, এর মূল্য মানে আমি জানি না যে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রনায়কের দেখা যায় কিনা। আব্দুল্লাহ স্যার কি করবেন, আপনার অডিও বাটনটি আনমিউট করে যদি আপনার মন্তব্যটি করেন। স্যার আনমিউট করতে হবে আপনার অডিও বাটনটি। জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট শুরুতে একটু সময় একটু বেশি নেই। আমরা এই করোনার সংক্রমণে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে হারালাম। আমাদের অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুব আলম আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সময় জানাচ্ছি। এবং অনেকে এই করোনার সংক্রমণে আমাদের ছেড়ে চলে গেছেন, অনেক ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ মারা গেছেন। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সময় জানাচ্ছি। আমি একটু অভিভূত হয়ে গেলাম আপনি যা দেখাইলেন। আমি এরকম নেত্রী কোথাও মানে বিশ্বের কোথাও আমার চোখে এখনো পড়ছে বলে আমার দেখলাম যে একজন ভদ্র মহিলা, বয়স্ক মানুষ কি আদরে প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরলেন। এইটা তো মানে অকল্পনা। আমি আসলে জিনিসটা দেখি নাই, আমি আসলে কিন্তু অভিভূত হয়ে গেছি। এরকম একজন নেত্রী, আমরা এরকম একজন নেত্রীকে পেয়েছি, যেটা আপনি শুরুতে বলছিলেন। আপনার যে প্রতিপাদ্য বিষয় ছিল সাহস, সততা, নিষ্ঠা, আমি আরো যোগ করতে চাই আত্মবিশ্বাস, বলিষ্ঠ নেতৃত্ব এবং তার মাতৃ হৃদয়ের বলেন, মানে যে কোনো বিশেষণে বলেন, আমি তো অনেক ল্যাঙ্গুয়েজ তো আমি খুঁজেই পাই না। এরকম নেত্রী কিন্তু আমরা পেয়েছি। উনি শুধু এশিয়ান কিন্তু শ্রেষ্ঠ নেত্রী নয়, দেশ নেত্রী নয়, দেশ রত্ন নয়, আমি মনে করি কিন্তু বিশ্ব নেত্রী। শুধু তাই না, যে যাকে দেখালেন আপনি, আপনার মনে আছে কিনা রোহিঙ্গারা যখন প্রথম আসলো, উনি যখন গিয়েছিলেন, আমি এই ভিডিও ক্লিপ গুলো দেখেছি, কি মমতা, এই যে ওরা কিভাবে আসছে আর জড়ায় ধরছে, আমি তো হয়ে গেছি। একজন প্রধানমন্ত্রী কাজ দিয়ে তো যাওয়ার কথা না, একবারে এমনি জড়ায় ধরছে সাধারণ মানুষের মতো। এত মমতাময়ী মাতৃ হৃদয় নিয়ে একজন মানুষ কত সুন্দর হতে পারে, এটা আমি কিন্তু চিন্তাই করতে পারছি না। এবং আপনি জানেন, এই জন্য তো উনি তো কিন্তু যে মাদার অফ হিউম্যানিটি, এই উপাধি তো এমনি এমনি আসে নাই। আসলেই দুনিয়া মাদার অফ হিউম্যানিটি, এতে তো আমি মনে করি না কোনো সন্দেহের অবকাশ কোথাও আছে। একটা কথা বলতেই হবে, আমি আজকেও বলেছি, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে, যেমন ওনার সঙ্গে আমার পরিচয় অনেক দিনেরই হয়ে গেছে, যখন উনি জেলখানায় ছিলেন 2008-এ, আমি তো রেগুলার যাইতাম, দেখতাম। এই যে বললেন যে তার সাহস, আমি কোনোদিন তার ভয় ভীতু সন্ত্রস্ত কোনো সময়ই মনে হয় না। তার সাহস, তার সততা, এগুলো কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে গেছে। আমি একটা যে বলি, আমি প্রায় দেখি যে উনার দিকে তাকালে আমি কিন্তু দেখি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি, যার রক্তে, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত কিন্তু প্রবাহিত। উনি দেখে আমার দেখে মনে উনি আমি বঙ্গবন্ধুকে দেখতেছি আর কি। বঙ্গবন্ধুর যত গুণ আমি তার মধ্যে দেখছি, এর মধ্যে আমার বিন্দু মাত্র আমি বানানো কোনো কথা বলছি না, আমি সবগুলো মনে হয় ওনার মধ্যে রয়ে গেছে। বঙ্গবন্ধু যেরকম সাহসী, সততা, জনদরদি, জনগণের নেতা, যেভাবে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো গুণের অভাব আছে বলে আমি মনে করি না। এবং আমি একটা জিনিস মনে করি, আমি তো যদিও পলিটিক্স সঙ্গে সরাসরি জড়িত না, অনেকে জিজ্ঞেস করেন, আমি তো তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আছি বেশ কিছুদিন যাবৎ, এবং আমি গর্বে আমার বুক কিন্তু ভুলে যায়। কেন এত গর্ব করি? শেখ হাসিনা হিসেবে না, আপনারা সব জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা তো ঠিকই আছে, জননেত্রী,
আওয়ামী লীগ নেত্রী, দেশ নেত্রী, বিশ্ব যাই বলেন, কিন্তু আমি গর্বিত একটাই কারণে, আমি যখন তাকে দেখি, তার চিকিৎসা করি, আমি মনে করি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাকে আমি চিকিৎসা করছি, এর চেয়ে বড় পাওয়া মনে হয় আমার কাছে কিছু আছে বলে কিন্তু আমি মনে করি না। আমার সবচেয়ে বড় পাওয়া, ওনার সবগুলো ঠিক আছে, কিন্তু এটা আমি যখন তার কাছে যাই, তার সঙ্গে কথা বলি, তার কথাবার্তা আমার তো খুব বেশি না, রূপ বেঁধে নিয়ে শুনি, আমি দেখতেছি বঙ্গবন্ধুর সামনে আমার বঙ্গবন্ধু কান্না, তার চিকিৎসা করছি, গর্বে কিন্তু আমার বুক ফুলে যায়। আমি মনে করি স্যার, আমি আসবো, আমরা মেজবা কামাল স্যারের কাছে যাব, কিন্তু যেই কথাগুলো আপনি বললেন সেই কথাগুলো সালমান ভাই বললেন, আমরা এই দুজন কথার সূত্র ধরে আমার সহকর্মী আরাফাত সিদ্দিকীর একটি প্রতিবেদন আজকে সারাদিন এটিএন নিউজে আমরা চালিয়েছি, এবং সেখানে যে মাননীয় প্রধানমন্ত্রীর কি দারুণ কথাবার্তা, শিশুর মতো যে বিষয়গুলো থাকে, সাধারণ মানুষকে কিন্তু দারুণভাবে আকৃষ্ট করে এই বিষয়গুলো। সালমান ভাই শুধু দেখে রাখবেন, আপনার কাছে আসবো মেজবা কামালের পরে, আপনি শুধু একটু ইনফরমেশনগুলো নোট করে রাখবেন। আমরা আরাফাত সিদ্দিকীর প্রতিবেদনটা একটু দেখব। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততম ব্যক্তি, কিন্তু এই জীবন বেছে নিতে বাধ্য হবার আগে কেমন ছিলেন পরিবারের সবার প্রিয় হাসু আপা। ওনার ঘরের নামই ছিল আলশেখানা। আবার আজিমপুর গার্লসের স্কুল পালানো মেয়েটির নামও শেখ হাসিনা। শিক্ষা জীবনে দুরন্তপনায় ছিলেন সবার থেকে এগিয়ে। এই মাঠে আমরা হাডুডু খেলেছি, এই মাঠে গোল্লা শুট খেলেছি, বেসবল খেলেছি। চোখ এড়িয়ে এই স্কুল থেকে ওই গেট পার হয়ে আমরা সেই বিশ্ববিদ্যালয় বটতলায় মিটিং শুনতে চলে যেতাম। তবে ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকের বুলেট পাল্টে দেয় সবকিছুই। দেশে থাকা পরিবারের প্রত্যেকটি মানুষকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ঘাতকের দল। যখন ফিরে এলেন তখন তিনি খুবই বিমূঢ় ছিলেন, কিন্তু আস্তে আস্তে মনে হলো যেন তার মধ্যে একটা রূপান্তর ঘটে গেল। ক্রমশ সেটা একটা অন্য রূপ নিল, অর্থাৎ একটা পরিবর্তন করতে হবে অবস্থা দেশে, এই মানুষের ভাগ্য ফেরাতে হবে। নিজের সব হারিয়ে পাথর হয়ে ওঠা দৃঢ়চেতা সিদ্ধান্তে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু বাঙালির দুঃখ কষ্টে বেরিয়ে আসে লুকিয়ে থাকা কোমল হৃদয়। টানা প্রায় এক যুগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৪ দশক ধরে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু, কিন্তু নিজ ঘরে তিনি মমতাময়ী মা, স্নেহময়ী দাদি নানি। শুধু নিজ পরিবার নয়, শিশু সঙ্গ পেলে শেখ হাসিনা নিজেও যেন উচ্ছল কিশোরী। বেমালুম ভুলে যান তিনি রাষ্ট্রনায়ক, তিনি প্রধানমন্ত্রী। আবার নিজের পৈতৃক বাড়িতে আজও অহংকারহীন, অতি সাধারণ গ্রাম বাংলার শাশ্বত নারী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হলেও আজও তাকে কাছে টানে সমুদ্র, সৈকতে খালি পায়ে হেঁটে বেড়ান নোনা জলে। ফি বছরের বৈশাখী উৎসবেই বেরিয়ে আসে মনে প্রাণে বাঙালিয়ানা। আবার এই মানুষটিরই ঘুম ভাঙে ফজরের আজানে, কখনো বা সংসদে দাঁড়িয়ে নিজের এই সহজ সরল জীবনের স্বীকারোক্তি দেন অবলীলায়। সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে 1 কাপ চা নিজে বানাই, তারপরে আরেকটা কাজ করি এখন, সেটা আবার বললে কি হবে কি জানি। গণভবনে একটা লেক আছে মাননীয় স্পিকার, যখন হাঁটতে যাই, হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি, তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। মেজবা কামাল, কি যোগ করার আছে? অনেক ধন্যবাদ যে আপনারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আমরা কিন্তু
একেবারে বলতে পারেন যে বাংলাদেশের যে সোদা মাটির গন্ধ, সেই গন্ধটা তার, বা সেই সোদা মাটির যে মানুষ, সেই মানুষের একটা প্রতিচ্ছবি আমরা তার মধ্যে দেখতে পাই। এদেশ তো কাদামাটির দেশ, মাটির প্রদীপে একসময় এখানে অন্ধকার দূর করত। তো সেই মাটির প্রদীপের যে স্নিগ্ধতা, তার একটা প্রকাশ কিন্তু আমরা পাই তার মধ্যে। আসলে এই কথাগুলো আমি কোনো আপনার অতিশয়োক্তি করার জন্য বা আপনার আমরা যাকে ইতিহাসের ভাষায় বলি ইওলজি করার জন্য বলছি না। আমি ইতিহাসের ছাত্র হিসাবে বোঝার চেষ্টা করি যে সদ্য স্বাধীন হয়েছে যে দেশটা, সেই দেশে জনগণমুখী একটা রাজনীতিকে গড়ে তোলা এবং জাতি যে আদর্শগুলোর উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধটা করেছিল, যে আদর্শকে পাল্টে দেওয়ার জন্য উগ্রবাদী মৌলবাদী শক্তি সামরিক বাহিনীর সহায়তায় যেভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দীর্ঘ 21 বছর ক্ষমতায় ছিল, তো সেই অবস্থা থেকে আপনার এখানে আবার মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়া, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আর একটা দেশ যখন নতুন স্বাধীন হয়, তখন তো অনেক সম্ভাবনার দ্বার তৈরি হয় এবং সেই সম্ভাবনার সুবিধাটা গ্রহণ করার জন্য এক ধরনের মানুষ কিন্তু উঠে পড়ে লেগে থাকে। এবং আওয়ামী লীগের মতো একটা মাল্টি পার্টি রাজনৈতিক দলে সেখানে সুবিধা আকাঙ্ক্ষিত তো অভাব নেই। তো সেই সুবিধাবাদিতার ভিড়কে অতিক্রম করে সেখানে জনগণের স্বার্থকে রক্ষা করার কাজটা খুবই কঠিন কাজ। আসলে সেদিক থেকে আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু যেভাবে একটা জনগণের রাজনীতি করেছিলেন, শেখ হাসিনাও কিন্তু জনগণের রাজনীতি করার চেষ্টা করছে। এবং আমি যদি আপনার পলিটিক্যাল টার্মিনোলজিতে বলি, তাহলে আমি তাকে পিপলস লিডার বলবো, আমি তাকে পপুলিস্ট লিডার বলবো না। পপুলিজমের একরকম অর্থ আছে, পপুলিজমের মাধ্যমে কিন্তু এক ধরনের জনসমর্থনকে ব্যবহার করে হয়তো বিশেষ শ্রেণীর স্বার্থকে রক্ষা করার চেষ্টা করা হয়, সেখানে পিপলস ইন্টারেস্ট খুব বেশি থাকে না। কিন্তু আমি দেখছি যে বঙ্গবন্ধু যেভাবে একেবারে শেকড়ের যে মানুষ, সেই মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের জন্য তার ভালোবাসাটা ছিল সমুদ্রের মতো বড়। শেখ হাসিনারও কিন্তু সাধারণ মানুষের প্রতি সেই ভালোবাসাটা যে আছে, সেটা কিন্তু তার আচার আচরণ, কথাবার্তা, তিনি যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছন, তাদেরকে ধারণ করেন, তাদেরকে বুকে টেনে নেন, তার থেকে বোঝা যায়। এবং সেখানে তিনি জনগণের নেতা হয়ে ওঠার চেষ্টা করেন নিরন্তর। তো আমাদের বাংলাদেশ যে অবস্থার মধ্যে দিয়ে যে ঐতিহাসিক কাল পর্ব অতিক্রম করছে, এই কাল পর্বের কাজটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার চেষ্টা তিনি নিরন্তর করে যাচ্ছেন। আমার কাছে মনে হয় যে তিনি আসলে একটা আদর্শের লড়াই করছেন। এবং বিশেষ করে এই যে তিনি যে সময়টা ফিরে এলেন, যে কথাটা দিয়ে আপনি আজকের আলোচনাটা শুরু করেছিলেন, সেই সময়টার কথা চিন্তা করুন। সে সময়টা দেশ কাদের হাতে? সে সময়টা দেশে ইন্ডেমনিটি আইন বলবৎ, এবং তারপরেও দীর্ঘকাল বলবৎ থেকেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করার কোনো ব্যবস্থা তো ছিল না, তারা বরং তখন ক্ষমতায় ছিল। এবং আপনার যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে পাল্টে ফেলে এদেশকে যেভাবে পাকিস্তানি রাজনীতির ধারায় প্রবাহিত করার জন্য মানে বিভিন্ন শক্তি একসাথে জোট বেঁধেছিল দেশের ভেতরে এবং দেশের বাইরে, সেই শক্তিগুলোকে মোকাবেলা করে মুক্তিযুদ্ধের পক্ষেকার সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে, এবং তারও আগে নিজের দলের মধ্যেও তো বিভক্তির অন্ত ছিল না, তো কাজেই সেই নিজের দলকে সংহত করে এবং সেই মানুষের কাছাকাছি, আওয়ামী লীগ তো জনগণের তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত একটা দল, যে ভিত্তিটা বঙ্গবন্ধু নিজের হাতে গড়েছিলেন। বঙ্গবন্ধুর মতো সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতার জন্ম খুব বেশি হয় না কোনো দেশে। তো সেই দক্ষতা দিয়ে বঙ্গবন্ধু যে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগকে গড়েছিলেন, সেই তৃণমূল পর্যন্ত ভিত্তিটাকে কিন্তু বিরোধিতার চাপে পড়ে নড়বড়ে করে ফেলা হয়েছে। আজকে স্বদেশ রায়ের একটি লেখা ছাপা হয়েছে, তিনি লিখেছেন, সেই লেখাটার শিরোনাম হচ্ছে এরকম যে পৃথিবীর 35 ভাগ মানুষ ও শেখ হাসিনা। মানে 35 ভাগ মানুষ কেন?
স্বদেষ্টা একদম যদি আপনার কাছ থেকে কংক্রিট ব্যাখ্যাটা যদি একটু শুনি, 35 ভাগ মানুষ কেন, কি বুঝিয়েছেন? 35 ভাগ মানুষ মানে আমরা তো সবাই বুঝতে পারছি যে আগামী পৃথিবীটা এশিয়ার পৃথিবী, এবং এই এশিয়ার পৃথিবীটা আগামী অর্থনীতিটাও এশিয়ার অর্থনীতি, এবং এটা নিয়ে ইতিমধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে চায়না তার অর্থনীতির স্বার্থে তার প্রোটেকশন নিচ্ছে এবং সে তার একটা ইয়ে করছে। অন্যদিকে আমেরিকা যেহেতু এই এলাকাটাই করতো, আমি খুব সংক্ষেপে বলছি, সেহেতু সেও তার মানে চায়নার বিপরীতে তার শক্তিটাকে করার জন্য সেখানে সে জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াকে নিয়ে আরেকটা জোট করে দুটো মুখোমুখি হয়েছে। এবং এই যে একটা অবস্থা, এই অবস্থায় আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে আমাদের তার ভবিষ্যতে কোনো ভূমি দখলের কোনো যুদ্ধ হবে না, যেটা হবে হচ্ছে অর্থনৈতিক পণ্য চলাচল এবং অর্থনৈতিক সম্পদ দখলের জন্য হচ্ছে সমুদ্র এবং মহাসমুদ্রকে। তাই ভারত মহাসাগরকে কেন্দ্র করে 40টি দেশ আছে। এই 40টি দেশে পৃথিবীর 35 ভাগ লোক বাস করে। তো যখন এই মহাসাগরকে কেন্দ্র করে একদিকে চায়না এবং একদিকে এই চারটির স্কোয়াড যখন একটা মুখোমুখি, সে সময় কিন্তু আমরা খুব লক্ষ্য করলে দেখতে পাবো গত 3-4 বছর যাবৎ শেখ হাসিনা নিরবিচ্ছিন্নভাবে একটা কথা বলে যাচ্ছেন যে এই 40টি দেশে পৃথিবীর 35 ভাগ লোক বাস করে এবং এই 35 ভাগ লোকের শান্তির স্বার্থে, অর্থনীতির স্বার্থে, তাদের ইকোলজির স্বার্থে এবং এনভায়রনমেন্টের স্বার্থে আমাদেরকে অবশ্যই এই ভারত মহাসাগরীয় এলাকাটাকে শান্তিপূর্ণ রাখতে হবে। এবং এখানে শেখ হাসিনার এই কথাটা মূলত যখন ওয়ারশো এবং ন্যাটো জোট ছিল, সে সময় যেমন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতারা পৃথিবীর মানুষকে সংঘবদ্ধ করে এই দুই মানে অনেকটা রণউন্মাদ মানে খানিকটা রণউন্মাদ জোটের বাইরে একটা শান্তিপূর্ণ জায়গা করার চেষ্টা করেছিলেন। এখানে শেখ হাসিনা উনি খুব সহজেই মানে উনি অত্যন্ত বিচক্ষণ নেত্রী, উনি বেছে নিয়েছেন যে এই এলাকার 35 ভাগ মানে পৃথিবীর 35 ভাগ মানুষকে, এই মানুষকে যদি ঐক্যবদ্ধ করা যায় এবং এই মানুষকে যদি এক করা যায়, তাহলেই এই এশিয়া শান্তিপূর্ণ থাকবে এবং আগামী দিনের অর্থনীতিটা বিনির্মাণ হবে। এবং আমরা এখন এটা ইতিমধ্যে স্বীকৃত হয়ে যে এই মুহূর্তে এশিয়াতে নেতৃত্ব দেওয়ার মতো শেখ হাসিনার থেকে অভিজ্ঞ বা প্রাজ্ঞ এবং গ্রহণযোগ্য কোনো নেতা নেই। বাহ, স্বদেষ্টা আমি আসবো আপনার কাছে আসবো। শুধু সালমান ভাইকে একটা প্রশ্নের মানে একটু ধরিয়ে রাখতে চাই। আমরা দেখেছি যে প্রায় 18টি বাজেট প্রধানমন্ত্রী হিসেবে তার রাজনৈতিক কেরিয়ারে তিনি দিয়েছেন। সালমান ভাই, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে অর্থনীতি কোথা থেকে কোথায় তিনি নিয়ে এসছেন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে গেল 10 বছরে তিনি আমাদের সঙ্গে বা আমরা তার নেতৃত্ব পাচ্ছি বা প্রধানমন্ত্রী হিসাবে প্রায় আমরা 12-13 বছরের মতো আমরা পাচ্ছি। অর্থাৎ এই গেল 10 বছরে বিশ্বের 10 কোটি অতি দরিদ্র মানুষ দারিদ্র্য সীমা থেকে বের হয়ে আসছে। সেখানে বাংলাদেশেই হচ্ছে 2 কোটি প্রায় 90 লক্ষ চুইছি। অর্থাৎ এত মানুষকে অতি দারিদ্র্য সীমা থেকে বের করে নিয়ে আসা কি করে সম্ভব হলো আপনার কাছ থেকে শুনবো। আমি একদম ছোট্ট একটা বিরতি নিচ্ছি যাতে আপনি একটু চিন্তা করার সুযোগ পান, তারপর আপনার উত্তর শুনবো। নিচ্ছে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ। শেখ হাসিনা সাহস, সততা ও নিষ্ঠার প্রতীক। আমরা বিরতির যেতে যাওয়ার আগে সালমান ভাইকে প্রশ্ন রেখেছিলাম, 18টি বাজেট তিনি দিয়েছেন, অর্থনীতি কোথা থেকে কোথায় নিয়েছেন
সেটা কিছুটা আমরা বুঝতে পারি, আপনারা আরও ভালো বুঝতে পারেন। এবং বিশেষ করে গেল 10 বছরে বিশ্বে অতি দারিদ্র মানুষ সীমা থেকে বের হয়ে আসছে, বাংলাদেশেই হচ্ছে 2,90,00,000-এরও বেশি। কি করে সম্ভব হলো? বিশ্ব নেতারা তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে। এই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করলাম, সালমান ভাই, কি উত্তর দিবেন? এটা সম্ভব হয়েছে যেহেতু আমি যেটা আগে বলেছি, এটা কিন্তু সহজ মানে এমনি এমনি হয় নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনি দেখেন, উনি ক্ষমতায় আসার পরে গত 11 বছর উনি, আপনি বলেছেন উনি এতগুলি বাজেটটা দিয়েছেন, কিন্তু প্রত্যেকবার উনি যা করেছেন উনি পরিকল্পিতভাবে করেছেন। প্রথম উনি ক্ষমতায় আসার পরে আপনাদের যদি একটু স্মরণ করে দিচ্ছি, প্রথম উনি ধরলেন বিদ্যুৎ। আপনি জানেন কি অবস্থা ছিল বিদ্যুতের। এখন উনি তখন বললেন কি আমাদেরকে বিদ্যুতের সমস্যা সমাধান করতে হবে। উনি বললেন রেন্টাল পাওয়ার আমি দিব, রেন্টাল পাওয়ার দিয়ে ইমিডিয়েট করব, তারপর আমার একটা মিড টার্ম প্ল্যান হবে, তারপর আমার একটা দীর্ঘ প্ল্যান হবে, লং টার্ম প্ল্যান। আমার এখনো মনে আছে যখন উনি বললেন প্রায় 1 বছর আপনার কিছুই হচ্ছে না বিদ্যুৎ নিয়ে, উনি শুধু বলে যাচ্ছেন কিছু হচ্ছে না। তাহলে উনি একদিন ক্যাবিনেট মিটিং এ উনি রেগে গেলেন এবং বললেন কি আমি বারবার বলতেছি বিদ্যুতের তোমরা করছো না কেন। তো ওনাকে বলা হইলো যে আপনি যেভাবে করতে চাচ্ছেন যদি আমরা এইভাবে করি তাহলে আমরা সবাই জেলে যাব। তো উনি তখন রেগে গেলেন। উনি তখন বললেন, আইন মন্ত্রীকে বললেন তুমি তাহলে আইন চেঞ্জ করো, নতুন আইন করো, আর আমরা এই যে স্পিডি আপনি যে আনসলিসিটেড রেন্টাল পাওয়ার করার উনি আইন চেঞ্জ করে তখন উনি বিদ্যুতে সমস্যাটা সমাধান করলেন। উনি তখনই বুঝেছেন যদি অর্থনীতিটাকে নিয়ে যেতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, আপনার মেন জিনিস এনার্জিটা হলো মেন সমস্যাটা, ওটাকে আগে সমাধান করতে হবে, সেটা করলেন উনি। এবং শুধু বিদ্যুৎ না, তার সাথে দেখেন গ্যাস, তারপর হোল এনার্জি দিস থিং। আর উনি তো নিজে আপনার এনার্জি মন্ত্রী, উনি পাওয়ারও মন্ত্রী, এনার্জি মন্ত্রী, অনেক দিক। প্রথমবার যখন উনি ক্ষমতায় এসেছিলেন এই মন্ত্রণালয় ওনার নিজে হাতে রেখেছিলেন, এইবারও কিন্তু উনি ওনার নিজের হাতে এই মন্ত্রণালয়টা রেখেছেন। এটা এই মন্ত্রণালয় সম্বন্ধে ওনার খুব ভালো আইডিয়া আছে এবং এটা করলেন। তারপর কৃষি খাত, কৃষি খাতে আপনি দেখেন আমরা এখন আজকে আমাদের কি অবস্থা আছে, আমরা চালটা শুধু সেলফ সাফিসিয়েন্ট না, আমরা কিন্তু চালটা এখন রপ্তানি করতেছি। উই আর আই থিঙ্ক 4th না 5th লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ওয়ার্ল্ডে। তারপর পুরো শুধু কৃষি খাতে শুধু তা নয়, আপনার দেখেন ডায়েরি খাতে, তারপর আপনার মুরগি, ডিম, সবগুলি দিকেই কিন্তু কাজ দিয়ে আপনার হোল কৃষি খাতটা উনি করলেন। তারপর ওই সময় ডিজিটাল বাংলাদেশ, এই যে ডিজিটাল বাংলাদেশের কথাটা বলা হলো, তখন অনেক লোকজন হাসাহাসি করেছে ডিজিটাল হবে কেন। উনি তখন জয়কে উনি দায়িত্ব দিলেন, সজীব ওয়াজেদ জয় ওনার ছেলেকে আইসিটি অ্যাডভাইজার করে। এবং আজকে এই ডিজিটাল বাংলাদেশের কারণে এই স্পেশালি আজকে যে আমরা আজকে যে এই যে মিটিং করতেছি, আমরা জুমে করতেছি, আমরা সবাই ভার্চুয়াল মিটিং গুলি করতেছি, এটা সম্ভব হচ্ছে যেহেতু আমাদের কাছে এই ডিজিটাল বাংলাদেশের একটা ব্যাগ। এই যে পরিকল্পিতভাবে, তারপর আপনার ইনফ্রাস্ট্রাকচারটা, আপনার অবকাঠামো যেতে উনি যেভাবে করলেন, যে বড় বড় প্রজেক্ট গুলি নিলেন, এই যে কাজটা উনি করেছেন, এটা পরিকল্পিতভাবে করা কারণটাই, মেন কারণটা হইলো যে আপনার দারিদ্র হারটাকে কিভাবে উন্নতি করা যায়, এবং সেটাই উনি করে প্রমাণ করে দিয়েছেন। এবং আমার খুব মজার কথাটা আমি বলবো, আমার মনে আছে যে প্রথম আপনি যেহেতু 18টা বাজেটের কথা বলেছেন, প্রথম যখন বলা হইতো যে বাংলাদেশের আপনার গ্রোথ রেটটা এত, আমাদের এই যখনই আমরা কোনো স্ট্যাটিস্টিক্স দিতাম, আপনাদের বাংলাদেশে এক শ্রেণী লোকজন ছিল যারা তখন এটা বিশ্বাস করতো না, বলতো কি না এটা ভুল, এই স্ট্যাটিস্টিক্সটা কারেক্ট না। তারপর যখন ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বললো কি না এই স্ট্যাটিস্টিক্সটা আপনার ঠিক আছে, তখন ওনারা আবার কিন্তু মানে সমালোচনা করতেই হবে, তখন ওনারা বললেন যে না, গ্রোথ হচ্ছে কিন্তু আপনার ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে না।
কিন্তু এখন যেটা কথাটা আপনি বললেন যে যেভাবে আপনার যদি ইনক্লুসিভ গ্রোথ না হইতো তাহলে কি আমাদের এই দরিদ্র হারটা কি এভাবে উনি কমাইতে পারতেন? ইট ইজ নট পসিবল, এটা তো স্পিক। এবং এখন যখন যেভাবে এখন আমরা এই প্যান্ডামিকের জন্য কিছুটা সেটব্যাক হয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো সেটব্যাক হওয়ার পরেও আমরা যে রেটে রিকভার করেছি অন্য দেশের তুলনায় কিন্তু আমরা অনেক বেটার পারফরমেন্স। আমরা তো এখন আলহামদুলিল্লাহ আমি তো মনে করি আমরা অনেকটা আমরা আগের মতন অবস্থায় চলে এসেছি। পুরো যদি নাও আসতে পেরেছি এখনো, কিন্তু অনেকটা এসেছি। এই প্যান্ডামিক না হইলে যেভাবে উনি যাচ্ছিলেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলবো যে ওনার যে প্ল্যানিংটা আপনি দেখেন, উনি প্রথম একটা আপনার 90 যে লক্ষ্যগুলি আমাদের জন্য টার্গেটগুলি, ওনার ভিশনটা কত, উনি প্রথম বললেন আমার 2031 সালে আমাদের মিডল ইনকাম হব। তারপর 2041 সালের একটা প্রোগ্রাম দিলেন যেখানে আমরা ডেভেলপ কান্ট্রি হয়ে যাব। ডেল্টা প্ল্যান ও দিয়ে দিয়েছেন, প্রায় 100 বছরের একটা ডেল্টা প্ল্যানটা উনি দিয়ে দিলেন। তো এই যে ভাবে ওনার থিঙ্কিংটা, এটা কিন্তু যে কথাটা মানে আসলে ওনার মতন নেত্রী, ওনার মতন লিডার আমরা যে পেয়েছি, আমি মনে করি আমাদের বাংলাদেশের জনগণ আসলে কিন্তু আমরা খুবই লাকি, আমরা ওনার মতন একটা লিডার পেয়েছি। এবং এটা এই যে কথাগুলি বললাম এর জন্য এটা, উনি যে আমি কিন্তু কনফিডেন্ট, এবং আমি শুধু কনফিডেন্ট না, আমি কিন্তু কনভিন্সড যে উনি যা যা টার্গেট সেট করেছেন এই টার্গেটগুলি ইনশাআল্লাহ আমরা কিন্তু অ্যাচিভ করব। জি স্যার, আমি আবারও আসবো আপনার কাছে। আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাই আপনাকে, বিশেষ করে বড় প্রজেক্টগুলোর কথা আপনি বলছিলেন, সেটা নিয়ে আপনার সঙ্গে কথা শুনবো এর পরে। এবং বিশেষ করে এই করোনার সময় যে সমস্ত অর্থনৈতিক পরিকল্পনাগুলো নিয়ে বাংলাদেশের মানুষের সামনে তিনি এসছেন, সেটি নিয়ে আপনার কাছ থেকে পরবর্তীতে ব্যাখ্যা শুনবো। আপনি থাকবেন আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে। স্যার, আমাদের সঙ্গে বাহাদুর ব্যাপারীকে আপনারা নিশ্চয়ই দেখছেন, তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমার নেতা তখন তিনি ছিলেন। এবং আমি যেই জায়গাটিতে বলতে চাই যে এই 10 বছর 12-13 বছরের মধ্যে সবচেয়ে বেশি মাননীয় প্রধানমন্ত্রী সমালোচিত হয়েছেন একটি মাত্র ইস্যুতে, সেটি হচ্ছে ছাত্রলীগের নানা ধরনের অপকর্ম। এবং আমার নিশ্চয়ই মনে আছে, বাহাদুর ব্যাপারী মিটিমিটি হাসছেন, বিশ্ববিদ্যালয়ে তিনি যখন যেতেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো অনেক বেশি প্রফেশনাল, গতিশীল এবং প্রগতিশীল ধারায় নানাভাবে আমরা দেখতাম কর্মকাণ্ডগুলো। আমরা একে অপরকে দেখাতাম বাহাদুর ভাই যাচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও গলদ আছে, এটি একটি দিক। আবার কেউ কেউ এই সুযোগ নিয়ে একেবারে ঢালাওভাবে এমন সমালোচনা করেন যাতে মনে হয় দেশে যেন কিছুই হচ্ছে না, এরকম একটি সুযোগ। তাহলে কি এই সুযোগ আমরাই করে দিচ্ছি? বাহাদুর ভাই কি বলবেন? শুভ দিন। আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন। কৃতজ্ঞতা আমার নেত্রীর প্রতি, যিনি বাংলাদেশকে এই উচ্চতায় নিয়ে গিয়েছেন। এবং সবাই বললেন বাংলাদেশ আজ কোথায় আছে, কোন সম্মানে আছে, সবুজ পাসপোর্ট আজ কেমন হয়েছে, বাংলাদেশের আয় অর্থনীতি কেমন হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতির একটি নতুন ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি নতুন তথ্য বা থিওরি প্রতিষ্ঠিত হচ্ছে পৃথিবীর অর্থনীতিতে, সেটিও বললেন অনেকেই। এবং পৃথিবীর যে এশিয়ান ফর এশিয়ানস বলেছিলেন, সেটিরও যে একটি গুরুত্ব পৃথিবীতে তৈরি হয়েছে সে ব্যাপারও স্বদেশদা বলেছেন। স্যারও বলেছেন বিভিন্ন পপুলারিটি এবং পাবলিক লিডার দেশরত্ন শেখ হাসিনা আজ বাংলাদেশকে যে উচ্চ মাত্রায় নিয়ে গিয়েছেন সেটি অনেকেরই পছন্দ নাও হতে পারে। এই বাংলার যে আওয়ামী লীগের জন্ম, ছাত্রলীগের জন্ম, এ নিয়ে ইতিহাস সব জানে। পুরনো ঘটনা না বলেই ছাত্রলীগ কোন জায়গায় অবস্থান করে, এটি হলো যে কথা আমরা বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটিকে আমরা বলি বাঙালির বাংলাদেশ। এবং সেই বাঙালি ক্যারেক্টারটা কি, সেটি ছাত্রলীগ ধারণ করে, লালন করে, পালন করে এবং বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যায়। আমার সময় এবং পরের সময় এটি আমি তুলনা না করে ছাত্রলীগ সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে চলে। যেমন বিভিন্ন সময়ে ছাত্রলীগের একটি ঘটনাকে, একজনের একটি ঘটনাকে পুরো ছাত্রলীগের উপরে
চাপিয়ে দেওয়া হয়। সে বিষয়ে আমাদের মজার কথা আছে যে এক ট্রাক ড্রাইভার একটি অ্যাক্সিডেন্ট করলো, সেটি থেকে শ্রমিক দিকের আমার এই প্রশ্নটা যে মানে 10 বছর 12-13 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন। এই আবার এটাও সত্যি কথা যে বিপদের দিনে এই ছাত্রলীগ এগিয়ে আসে, এই কথাও ভুলে গেলে চলবে না। কথা হচ্ছে যে এই যে সাধারণ অনুপ্রবেশকারী আমরা নানাভাবে দেখি, আমরা এমসি কলেজের সিলেটের এই ঘটনাটি, সেখানেও নানা তথ্যপাত্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের হাতে এসছে, আমরাও দেখেছি তারা আগে শিবিরের নেতা ছিলেন, পরবর্তীতে এখানে এসছে। এই ব্যাপারগুলোকে প্রতিরোধ করা খুব কি কঠিন বাহাদুর ব্যাপারী? এটি যেই বিষয়ে আমাদের নিয়ে যাচ্ছেন আলোচনায়, সেটি আজকে জন্মদিনে এইভাবে যদি আলোচনায় অংশগ্রহণ করি, সেটি আসলে আলোচনার সাথে যাবে কিনা সেটি আমার বিষয়। যে বিষয়টি বাংলাদেশের ক্যারেক্টারের সাথে বা এই জায়গায় যাওয়ার কথা না, সেই বিষয়গুলো আলোচিত হতে আজকে সকালের একটি আলোচনায় আমি আলাপ করতেছিলাম। হঠাৎ করে বাংলাদেশ যখন এইরকম একটি উচ্চতায় সকলের মানসিক এবং আত্মিক উন্নতি হয়েছে, সকলের ভিতরে একটি পরিবর্তন হয়েছে, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পেশাজীবী, বাংলাদেশের আমলা, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ব্যবসায়ী, বাংলাদেশের শিক্ষক, বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের সাংবাদিক, আমরা বুঝতে পেরেছি বাহাদুর ব্যাপারে আপনি কি বলতে চাইছেন। আমরা স্বদেশ দার কাছে যাব। স্বদেশ দা, আমরা আজকে যখন আমাদের এটি নিউজের রিসার্চ টিম একেবারে বসে মাননীয় প্রধানমন্ত্রী কি কি পুরস্কার পেয়েছেন সেগুলো নিয়ে যখন আমরা বিশ্লেষণ করছিলাম, এবং আমরা দেখেছি যে নানান ধরনের অর্জন, মানে এগুলো এক অনুষ্ঠানে এক প্রতিবেদনে খুবই কঠিন একটি বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার কি? কঠিন প্রশ্ন একটা, আপনাকে বললে হয়তো আপনিও খুঁজতে থাকবেন, কিন্তু আমরা মনে করি যে বিশেষ করে একেবারে প্রথম মেয়াদে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এলেন, তখন কিসিঞ্জারের হাত থেকে যে পুরস্কারটি নিলেন সেটি বিশ্বের গণমাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ যে কিসিঞ্জার বাংলাদেশকে নানাভাবে অপমান অপদস্থ এমন কিছু নেই যেগুলো বলেনি, সেই কিসিঞ্জার যখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন, সেটি বিশ্ব দেখছে সেটি সবচেয়ে বড় অর্জন হিসাবে। স্বদেশটা কি যুক্ত করবেন? আপনারা নিশ্চয়ই জানেন যে কিসিঞ্জার কিন্তু পরবর্তীতে উনি একটা লেখায়ও লিখেছেন এবং একটা বক্তৃতাতেও বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে উনি 73 সালে যে 73 সালে যে চিন্তা করেছিলেন সেটা তার ভুল ছিল, এবং উনি ঠিক ওই সময়টায় তার মানে অ্যানালিসিসটা সঠিক ছিল না। হ্যাঁ, তাই এটা কিন্তু কিসিঞ্জার স্বীকার করেছেন। আর যে বাস্তবতাটা হলো যে বাংলাদেশের এই অর্থনীতি বিনির্মাণে, ধরেন আমি যেটা মনে করি যে কোনো দেশের অর্থনীতি বিনির্মাণের সব থেকে বড় বিষয়টা হচ্ছে তার একটা ড্রিম, মানে রাজনৈতিক নেতার একটা স্বপ্ন। আপনারা সবসময় জানবেন যে ইমাজিনেশনটা কিন্তু ইনভেন্টের থেকে অনেক বড়। তা এই যে মানে হচ্ছে কল্পনা এবং যে স্বপ্ন, আর যে শেখ হাসিনা, আপনারা যদি মানে 2009 থেকে প্রত্যেকটা বাজেট খেয়াল করেন, আপনারা দেখবেন যে প্রতিটি বাজেটেই তিনি এক গুচ্ছ করে নতুন স্বপ্ন সামনে হাজির করেছেন। একটা বিষয় যে সব সময় নতুন নতুন স্বপ্ন, সালমান ভাইও কিছুক্ষণ আগে বলছিলেন যে সমালোচনা যারা করছেন তারাও ঠিক একেবারে গতানুগতিক একটা সমালোচনা, যে এই বাজেট ভালো হয়েছে কিন্তু বাস্তবায়ন অযোগ্য। একেবারে প্রতি বছর আগামী বছর যে 19তম বাজেটটি আসবে সেখানেও ঠিক এই সমালোচনাটা সেই গবেষণা প্রতিষ্ঠান থেকে আসবে, বাজেট ভালো হয়েছে, বাজেট উচ্চাবিলাসী কিন্তু বাস্তবায়নযোগ্য নয়। আমরা বলেই দিতে পারি। আমরা এটা একটু শুনবো, সালমান ভাইয়ের কাছ থেকে একটু শুনবো, একদম ছোট, একেবারে খুব ছোট আরেকটি বিরতি নিয়ে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন।
দর্শক, শেখ হাসিনা সাহস, সততা, নিষ্ঠার প্রতীক। আমরা অনুষ্ঠানের মাঝে বিরতি থেকে ফিরে এলাম। আব্দুল্লাহ স্যারের কাছ থেকে একটু ছোট করে জানবো স্যার, আমরা আমাদের হাতে যে তথ্যপত্র এবং ভিডিও ফুটেজ আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা চোখ হাসপাতালে 10 টাকায় টিকিট কেটে তিনি চোখ দেখিয়েছিলেন। আমরা যারা আমাদের সহকর্মী অনেকেই আছেন নানাভাবে দেখি যে একটু কিছু হলেই দেশের বাইরে চিকিৎসা দিতে চান। এটা তাদের জন্য একটা বড় শিক্ষা কিনা? আব্দুল্লাহ স্যার কি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। শিক্ষা তো বটেই, শুধু তো চক্ষু হাসপাতাল না, উনি ওনার যে বঙ্গমাতার নামে যে হসপিটাল আছে এই আশুলিয়া গাজীপুরের ওখানে, শেখ মুজিব হসপিটাল যেটা, আমি তো উনি কয়েকবার ওখানে গেছেন, তো উনি কিন্তু ওখানেই চিকিৎসা নেন। আমি কয়েকবার তার সাথে গেছি, আমি বলছি বিভিন্ন সময় দিয়ে করান, আমাদের বঙ্গবন্ধু করান বা আরো বড় বড় হসপিটালের কথা বলছি, ওই না আমি ওখানেই চিকিৎসা করবো। এবং আমি প্রথম যখন যাই তার সাথে, ওখানে কিন্তু একবারে লাইনে দাঁড়াই, আমি কাছেই ছিলাম, 500 টাকা দিয়ে টিকিট যেভাবে নর্মাল করে ওনার ব্যাগ থেকে টাকা দিলেন, বের করে দেখলাম, টিকিট নিলেন, তারপর উনি যা যা দরকার ফর্মাল ওয়েতে যা করার উনি কিন্তু ওইভাবে চিকিৎসা করলেন। অবশ্যই শুধু তাই না, আমি বিভিন্ন সময় দেখছি আর কয়েকবার তার চেক আপ করা, বিভিন্ন রকমের টেস্ট করা, উনি কিন্তু খুব পছন্দ করতেন এখানে। এবং সেটা একটা সবার জন্য একটা এভিডেন্স যে উনি দেশে আমাদের, আমি ধরেন ডাক্তার হিসেবে আমাদের প্রতি যেমন ওনার বিশ্বাস আছে, আমাদের দেশের স্বাস্থ্য মানে ডাক্তার বলেন, স্বাস্থ্যকর্মী বলেন, নার্স বলেন, অন্যান্য যারা আছে সবার প্রতি তার কিন্তু অগাধ একটা বিশ্বাস আছে। কারণটা হলো, আপনি হয়তো একটা কথা স্বীকার করবেন, এই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের যত মানে আমাদের কমপ্লেনের তো শেষ নাই, অভিযোগের তো শেষ নাই, কিন্তু এই কথা সত্য, অভিযোগ হয়তো আছে হয়তো কিছু সত্য, কিছু অতিরঞ্জিত, এগুলো সত্য, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কিন্তু একেবারেই হয়নি। অবশ্যই তো হয়ে গেছে। দেশে কিন্তু পৃথিবীর অনেক দেশে যা যা চিকিৎসা, আমাদের দেশে কিন্তু অনেক কিছুই হয়, হয়তো প্রত্যাশা অনুযায়ী আমরা পুরোপুরি হয়তো জনগণের চাহিদা পূরণ করতে পারিনি, এটা সত্য, কিন্তু অনেক কিছু তো হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক কিছু হয়েছে। আমাদের দেখেন গড় আয়ু দেখেন, এই যে মাতৃমৃত্যু হার কম, শিশু মৃত্যুর হার কম, এই যে টিকার বলেন, ভ্যাকসিন হিরো উপাধিও পাইছেন, এবং আমাদের গড় আয়ু এখন কত, 72.8। কিছু উন্নতি না হলে এটা কিভাবে হলো সম্ভব? তো এটা অসহজে। আপনার একটা জিনিস বলতেই হবে আমাকে, এই যে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যর সেবাকে জনগণের গুরুদ্বারায় পৌঁছানোর জন্য এই যে কমিউনিটি ক্লিনিক, এটা আমি মনে করি বিশাল অর্জন। মানুষ এই একটা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ার জন্য মানুষ মাইলের পর মাইল হেঁটে উপজেলা বা তৎকালীন থানা আসতে হতো। আজকে কিন্তু মানুষের ঘর দুয়ারে চিকিৎসা দেওয়ার যতটুকু সম্ভব মিনিমাম কিন্তু পৌঁছায় দিচ্ছেন। আমি তাকে একবার জিজ্ঞেস করলাম যে এই যে কমিউনিটি ক্লিনিকের চিন্তাধারাটা আপনি এটা কিভাবে করলেন? প্রান্তিক জনগোষ্ঠী ঘরের দুয়ারে যে কিছুটা হলেও তো হচ্ছে, মানুষ কিন্তু অনেক উপকৃত হচ্ছে। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি আমার পাড়াগাঁয়ে গ্রামেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনার মাধ্যমে রিকোয়েস্ট করে কিন্তু একটা কমিউনিটি ক্লিনিক আমি করাইছি, এবং সেখানে মানুষ ডেইলি শত শত রোগী হচ্ছে। আমি তাকে একবার জিজ্ঞেস করলাম যে এই চিন্তাধারাটা আপনার মাথার মধ্যে কিভাবে ঢুকলো? আমি সরাসরি একদম বানানোকে সরাসরি কথা বলছি ব্যক্তিগত ভাবে। উনি বললেন যে এইটা আসলে বঙ্গবন্ধুরই কিন্তু স্বপ্ন ছিল, এটা যে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জনসাধারণের স্বাস্থ্য দুর্গরায় পৌঁছে দেয়া, এবং সেটাই আমি বাস্তবায়ন করছি। আমি একটু বানিয়ে বলছি না। এই যে দেখেন তার চিন্তাধারা, জনগণের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের স্বাস্থ্য সেবার জন্য, দেশের জনগণ যাতে ভালো থাকে, স্বাস্থ্য সেবার সর্বরকমের সুযোগ সুবিধা পায়, এগুলো উনি কিন্তু প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছেন। এই যে করোনার কথাটাই ধরেন, এটা তো একটা নতুন রোগ, সারা পৃথিবীতে আমরা সবাই জানি, আমরা স্বীকার করি, দিন দিন যত দিন যাচ্ছে আমরা জানছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষণ সেই ডিসেম্বরে শুরু হয়েছে চায়নাতে, আমাদের জানুয়ারি থেকে সর্বক্ষণ কিন্তু দিন নাই রাত নাই পরিশ্রম করে চলছেন, মনিটর করছেন, কোথায় কি নির্দেশনা দেওয়া দরকার কিন্তু করছেন। আমাদের যদিও অভিযোগ অনেক রয়ে গেছে, কিন্তু আসলে তো নতুন রোগ, শুরুতে হয়তো আমাদের কিছু দুষ্কৃতি হয়তো বা ছিল, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো কাটিয়ে উঠছি, জনগণের সেবা দিতে পারছি। আমরা ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা যথেষ্ট দক্ষতা অর্জন করছি, ভালোভাবে চিকিৎসা দিচ্ছি। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এগুলো মনিটর করেন, এবং তুলনামূলক আপনি যদি খেয়াল করে দেখেন, পৃথিবীর অনেক দেশের সঙ্গে তুলনা করে যদি দেখেন, আমাদের দেশে সংক্রমণ কিন্তু এখনো অনেক কম, মৃত্যু হচ্ছে ডেলি, তারপরেও মৃত্যুর হার কিন্তু অনেক কম। এগুলো অবশ্যই ওনার নেতৃত্বে, মানে প্রধানমন্ত্রী দক্ষভাবে উনি হ্যান্ডেল করছেন বলে আমরা কিন্তু এই পর্যায়ে আসতে পারছি। এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। আরেকটা কথা আমি বলি আপনাকে, জাস্ট 1 মিনিট একটা কথা বলি। উনি শুধু স্বপ্ন কিন্তু দেখান নাই, স্বপ্ন দেখা দেয় তা না, উনি কিন্তু তার অনেক স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়ে চলছেন, এবং আমি মনে করি আগামী দিন যেগুলো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল প্রত্যেকটা উনি বাস্তবায়ন করে আমাদের দেখিয়ে দেবেন বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য, আমি বিশ্বাস করি।
জি, অসংখ্য ধন্যবাদ সালমান ভাই। আবারও আপনার কাছে যেতে চাই, যেমনটা বলছিলাম যে রাজনীতিতে ষড়যন্ত্র থাকে, রাজনীতিতে সমালোচনা থাকে এবং আমরা নানাভাবে সমালোচনা করতে দেখি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর আগের ক্যাবিনেটে, ঠিক এই ক্যাবিনেটের আগে একজন মন্ত্রী, তার সঙ্গে আজকে কথা হচ্ছিল এবং তিনিও মানে ঠিক মন্ত্রিত্ব নেই বলে নানান অভিমান, কিন্তু একটু খাটো করে দেখার চিন্তা, সব কিছু। আমার কাছে মনে হয়েছে যেটা যে পদ্মা সেতু নিয়ে যে ধরনের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখেছে, সব কিছুর ঊর্ধ্বে রেখে যখন বড় বড় প্রকল্পগুলি হচ্ছে, বড় প্রজেক্টের কথা আপনি বলছিলেন, আবারও একটু বলবো যে স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়নও করেন। আবার এই করোনাকালীন সময়টিকে যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন সেটি নিশ্চয়ই আপনার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সালমান ভাই, কি যুক্ত করবেন? আমি যে প্রথম আপনি যেহেতু পদ্মা সেতুর কথাটা তুলেছেন, আমি এটা খুব কুইকলি বলতে চাই যে শোনেন, যখন বলা হইলো উনি তখন বললেন যে আমি নিজে টাকায় করব। যখন উনি বললেন আমি পদ্মা সেতুটা নিজে টাকায় করব, যখন ওয়ার্ল্ড ব্যাংক বললো যে লোনটা ক্যান্সেল করে দিল, তখন আবার লোকজন অনেক বলে এটা কি, মানে $3 বিলিয়ন $2 বিলিয়ন প্রকল্প উনি নিজে টাকায় কেমনে করবেন। এবং শুধু উনি করলেন না, আমরা তো এখন গিয়ে দেখতেই পারতেছি, চোখে আমরা পদ্মা সেতু দেখতে। এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে এই সাহসটা কোত্থেকে আসলো? এই সাহসটা আসলো, ওনার বিবেকটা পরিষ্কার ছিল, ওখানে কোনো রকমের দুর্নীতি হয় নাই। যেহেতু ওনার বিবেকটা পরিষ্কার ছিল, উনি এই সাহসী পদক্ষেপটা নিতে পেরেছেন। এবং তারপর তো ওয়ার্ল্ড ব্যাংক পরে এসে আমাদেরকে বললে কিনা ঠিক আছে আমাদের ভুল হয়েছে, তুমি, মাননীয় প্রধানমন্ত্রী তো বলে দিয়েছিলাম আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে কোনো টাকা নিব না, তুমি এই লোনটা ক্যান্সেল করছো, এই লোনটা তো নিব না, আরো কোনো লোন দরকার নেই আমার, আমি নিজে টাকা দিয়ে আমি সবকিছু করবো, আমার দেশটাকে আমাকে যেখানে নিয়ে যেতে হবে আমি নিতে পারবো, আমার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দরকার নেই। তারপর ওয়ার্ল্ড ব্যাংক এসে বলছে যে না ভাই ঠিক আছে, আমি সরি, তোমাদের ওটা যা হয়েছে পদ্মা সেতু বাদ দাও, তোমরা আমার সাথে আবার নতুন করে প্রোগ্রামটা তারা শুরু করলো। এই যে সাহসটা, এটা আপনি কিন্তু, আমি মনে করি না কোনো আপনার পৃথিবীতে কোনো দেশের প্রধানমন্ত্রী বলার বা সভাপতি বলার এরকম বা রাষ্ট্রপতি বলার এরকম সাহসকে আমি লোন নেব না আর নিজে টাকায় করব, এটা কিন্তু এটা একটা। যে আর যেটা আপনি সমালোচনার কথা বলেছেন, আমি ছাত্রলীগের কথা যেহেতু আপনি তুলেছেন, আমি সে কথাটা বলবো, তারপর আমি আপনি যে আসল মূল প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। শুনেন, ছাত্রলীগের যে কথাটা আছে যে কয়েকজনকে নিয়ে এটা আপনার কথা হলে আপনার পুরো ঢালাওভাবে ছাত্রলীগকে সমালোচনা করা হয়, কিন্তু ছাত্রলীগ এই যে প্যান্ডামিকের কথাটা যখন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে বললেন তুমি মানুষের পাশে গিয়ে দাঁড়াও, এই যে এখন আমাদের এই প্যান্ডামিকের সময়, আমি কিন্তু আমার এলাকার কথা বলবো, আমি আমার নিজের এলাকায় কথা আমি বলবো যে আমার এলাকার যে ছাত্রলীগ ছিল তারা কিন্তু আমার জন্য ওয়েট করে না যে আমি বলবো কিনা নেত্রী বলেছে তোমরা গিয়ে এখন নামও কি করতে হবে, তারা নেমে গেল, মানুষের পাশে দাঁড়াইলো এবং আমাকে জানাইলো তারা কি আমরা এই কাজ করতেছি, শুধু নেত্রীর অর্ডার শোনার সাথে সাথে, ওনার নির্দেশটা শোনার সাথে সাথে তারা রাস্তায় নেমে গেছে। এই কথা এটা তো কেউ রিপোর্ট করতেছে, এটা তো আমরা খবরের কাগজে পাচ্ছি না যে ছাত্রলীগ যে মানুষের, আমি নিজের এলাকার কথা বলতেছি, আপনি যদি এভিডেন্স চান আমি আপনাকে এভিডেন্স দিতে পারবো কি আমার এলাকায় ছাত্রলীগ কত ভালো কাজগুলি করেছে, কিন্তু এটা আপনাদের খবরের কাগজে আপনাদের টিভি চ্যানেলে তো এই কথাগুলি আসে না। স্বাভাবিক, আপনার টিভি চ্যানেলে যেটা ব্যাড নিউজটাই আসে, গুড নিউজ কিন্তু টিভি চ্যানেলে নিউজ হয় না। আমি আগে কিন্তু আমি যোগ করতাম আগে, আপনি দেখেন এভরি ডে প্রায় 4000 বা 5000 প্লেন সেফলি টেক অফ করে আর সেফলি ল্যান্ড করে, সেটা কিন্তু নিউজ না, বাট ওর মধ্যে যদি একটা ক্র্যাশ করে যায় তাহলে সেটা কিন্তু আপনার নিউজ হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু গুড নিউজ ইজ নট নিউজ, ইট ইজ অনলি ব্যাড নিউজ, যেটা সবসময় আপনার নিউজ। এটা আমি কিন্তু বলতে চাচ্ছিলাম। এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কথাটা আপনি কিছুটা বলেছেন, দেখেন
এখনো কিন্তু আমাদের দেশে বেশি না, অনেকটা আমরা চেঞ্জ করেছি, কিন্তু 21 বছর তারা যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু যেভাবে আপনার ইতিহাসটাকে তারা বিকৃত করেছিল, তারা লোকজনকে পুরো একটা জেনারেশনটাকে আপনার কিন্তু ব্রেন ওয়াশ করে দিয়েছিল। তাদের মধ্যে আপনার এখনো কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা আমাদের একটা গ্রুপ আছে, তাদের এখনো স্বপ্ন আছে যে আমরা পাকিস্তানের সাথে আবার এক হয়ে যাব, ওইরকম কিন্তু আমাদের মধ্যে লোকজন আছে। আপনি যে সমালোচনার কথা যেটা বলতেছেন, এখানে কিন্তু বিরাট ষড়যন্ত্র, শুধু আন্তর্জাতিক ষড়যন্ত্র না, আমাদের দেশের ভিতরেও কিন্তু অনেকগুলি ষড়যন্ত্র হচ্ছে। এবং যে আপনি বললেন দ্যাট হ্যাঁ ডেফিনেটলি আমাদের নিজেদের মধ্যেও যদি সেটা থাকবে, সেটা সব সমাজেই থাকবে, কিন্তু আপনাকে ওভারঅল দেখতে হবে কি কোথায় আমরা যাচ্ছি। এই সমালোচনা নিয়ে আমি কিন্তু বেশি চিন্তিত নাই, কেননা যে আসলে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় নিয়ে এসছেন, এটা কিন্তু এখন এন্টায়ার ওয়ার্ল্ড, এন্টায়ার পৃথিবী আপনার আমাদেরকে, আমরা যে উন্নয়নের একটা রোল মডেল, এটা স্বীকৃতি কিন্তু আমরা পেয়ে গেছি। এখন ওনারা কি সমালোচনা করলেন বা না করলেন এটাতে কিছু আসা যায় না। যাদের আসলে আপনি নিজের বিবেককে যদি জিজ্ঞাসা করবেন, বাংলাদেশ আজকে যে জায়গায় এসছেন ওনার নেতৃত্বে, এটা কিন্তু অকল্পনীয়, কেউ এটা বিশ্বাস করতো না। এবং প্যান্ডামিকের যেটা কথা আপনি বললেন, যে প্রশ্নটা করলেন, দেখেন উনি যে অ্যাকশন গুলি নিলেন, যে শ্রমিক, আপনি আমাদের বিগেস্ট সমস্যাটা ছিল আমাদের গার্মেন্টের শ্রমিক। উনি কিন্তু আমরা চাওয়ার আগে, বিজিএমই এর চাওয়ার আগে, দাবি করার আগে উনি নিজে থেকে বললেন দ্যাট আমি 3 মাসের বেতন জন্য তাদেরকে সরকার বেতনের ব্যবস্থা করে। সালমান ভাই, আমি একটা মিনিট শুধু একটু আপনাকে থামাবো। আমার একটা জরুরি বিরতি নিতেই হবে, একদম ছোট এবং বিরতির পর আপনাকে দিয়ে শুরু করব। প্লিজ আমাদের সঙ্গে একটু থাকবেন। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। মেজবা কামাল, আপনি তৈরি থাকবেন, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে সালমান ভাই, আপনার যে কথা আপনি শেষ করতে পারিনি বিরতির আগে, সেটি যদি আপনার যেটা আপনি দেখলেন যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটাকে উনি যেভাবে আমাদেরকে সাহায্য করলেন, করার সাথে সাথে এখন কিন্তু ওই সাহায্যের জন্য ওই 3 মাস যখন আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির কোনো অর্ডার ছিল না, বেতনটা আমরা দিতে পেরেছি, শ্রমিকটাকে আমরা ধরে রাখতে পেরেছি, এবং এখন যখন অর্ডারটা ফেরত আসতেছে ওই সে শ্রমিকরা আছে। এবং আমরা এইভাবে উনি তো হোল প্যান্ডামিকে যেভাবে উনি জিনিসগুলি করবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, উনি যেভাবে গুলি নিলেন, আর তুলনামূলক ভাবে এখানে প্রফেসর আব্দুল্লাহ আছেন, উনি আমার সাথে একমত হবেন, তুলনামূলক ভাবে আমি কিন্তু মনে করি এই কোভিডে ম্যানেজমেন্টের দিকে অন্যান্য দেশের তুলনামূলক ভাবে আমরা কিন্তু খারাপ করি না। আমি কিন্তু মনে করি আমরা ভালোই করেছি। আমাদের এখানে যেটা উনি বলছেন, ইনফেকশন রেটটাও কম, ডেথ রেটটাও কম, এবং ইনিশিয়ালি টেস্টিং নিয়ে একটু সমস্যা ছিল, কিন্তু পরে এটা, এবং ইনিশিয়ালি যে সমস্যাগুলি আমাদের দেশে যে ছিল সেটা কিন্তু আপনার অন্যান্য দেশেও ছিল, কিন্তু এটা মহামারীটা এমন একটা হয়েছে যেটাকে বোঝার একটা সময় লেগেছে, এটা কিভাবে আমরা এটাকে, তো এটা আমি মনে করি কিন্তু যে এখন যদি ভ্যাকসিনটা বের হয়ে যায়, ইনশাল্লাহ আমরা দেখতেছি একটা ভ্যাকসিনটা আগামী বছরের মধ্যে চলে আসতে পারে, আগামী বছরের মধ্যে ভ্যাকসিনটা চলে আসে, তাহলে এই সমস্যাটাও শুধু বাংলাদেশ না, পৃথিবীতে ইনশাল্লাহ এটা একটা সমাধানটা আমরা। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা মেজবা কামাল, আপনাকে, দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখি, হাসিনা দ্য ডটার টেল এই প্রামাণ্য চিত্রটি আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। তার আগে মেজবা কামাল, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শেষ কথা আপনার, কি বলবেন? আমি বুঝতে পারিনি, আরেকবার বলেন। যা বলছি যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে, শেষ কথা আপনার, আপনি কি বলে শেষ করবেন?
আমি শেষ করব যে আমরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান যে জাতির পিতার যোগ্য উত্তরাধিকারী হিসেবে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি, এবং তিনি কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেবে তো তার যে মর্যাদা সেটা তো আছেই, কিন্তু তিনি ইতোমধ্যে কিন্তু তার নিজের জায়গাটাও জনমনে তৈরি করে নিয়েছেন। তো আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তবে তার সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু নিয়ে যে মিশন নিয়ে গিয়েছিলেন, সেই স্বপ্নটাকে ধারণ করছেন শেখ হাসিনা। সেটা প্রতিষ্ঠা করা, সেটাকে সুনিশ্চিত করা, চিরস্থায়ী করার কাজটা এগোতে হবে। তারপরে বাংলাদেশে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে, সারা পৃথিবী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে, কিন্তু এই উন্নয়নের সাথে সাথে বৈষম্য বাড়ছে, যেটা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত। কাজে সেই বৈষম্যকে কিভাবে রোধ করা যায় সেখানে সেটা একটা ব্যাপার। সুশাসন নিয়ে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জকে এবং তার জন্য বিকেন্দ্রীকরণ কিন্তু একটা বড় জরুরি বিষয়। স্যার, আমরা একেবারে সময়ে একটু বাধা, কারণ আমরা হাসিনা দ্য ডটার টেল ডকুমেন্টারিটি চালাবো, যেখানেই থামতে হচ্ছে। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।